আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচের প্রিয় ভাইয়াপোরা, আমি জানি তোমরা সবাই হচ্ছে এই ভিডিওটার অপেক্ষায় ছিলে যে কখন বায়োলজির পক্ষ থেকে বায়োলজির জন্য গোছানো বেস্ট একটা সাজেশন আমাদের জন্য দেওয়া হবে। সো ভাইয়া হচ্ছে তোমাদের জন্য বেস্ট একটা সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম, যে সাজেশন থেকে আশা করি ইনশাল্লাহ 100তে 100 হচ্ছে তোমরা কমন পাবা। ঠিক আছে, সো চলো আমরা দেখে নিই। প্রথম যেটা কথা সেটা হচ্ছে তোমরা আজকে কিন্তু কেমিস্ট্রি এক্সাম দিয়ে আসছো। ঠিক আছে, আমরা যদি একটু রুটিনটা খেয়াল করি, রুটিনটা খেয়াল করলে আমরা দেখতে পাবো যে আজকে হচ্ছে কেমিস্ট্রি এক্সাম তোমাদের ছিল। এই ভিডিওটা যখন পাবলিশ হচ্ছে তখন 29 তারিখ। সো কেমিস্ট্রি এক্সামের পরে তোমাদের 4 তারিখ হচ্ছে হায়ার ম্যাথের এক্সাম এবং পরবর্তীতে হচ্ছে 6 তারিখ হচ্ছে বায়োলজি এক্সাম। সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে হায়ার ম্যাথ এক্সামের আগে তোমাদের 4 দিন বন্ধ আছে। এই 4 দিনের বন্ধের মাঝে প্রথম 1 বা 2 দিন তোমরা চেষ্টা করো বায়োলজির প্রিপারেশনটা একটু আগায় নিতে, পরবর্তীতে হচ্ছে তোমরা হায়ার ম্যাথের প্রিপারেশন নিয়ে সুন্দরভাবে হচ্ছে পরীক্ষা দাও। এটা হচ্ছে আমার পক্ষ থেকে সাজেশন। ঠিক আছে, আর প্রথমে বায়োলজির ক্ষেত্রে প্রথমে আমরা সৃজনশীলের প্রিপারেশনটা ইনশিওর করব, পরবর্তীতে হচ্ছে এমসিকিউর প্রিপারেশন ইনশিওর করব। বায়োলজির ক্ষেত্রে সমস্যা যেটা সেটা হচ্ছে এমসিকিউ কিন্তু পুরো বই থেকে একদম কানাকোনা থেকে হচ্ছে দিয়ে দেয়। ঠিক আছে, সত্যি কথা যেটা, তার জন্য আমি বলবো আগে হচ্ছে সৃজনশীলের প্রিপারেশনটা একদম 100 ইনশিওর করো, পরবর্তীতে হচ্ছে এমসিকিউর প্রিপারেশন নিবা। ঠিক আছে, সো আমরা চলো দেখে নিই এবার সৃজনশীলে কিভাবে আমরা 50 একদম 50 পাইতে পারি। ঠিক আছে, সেই জিনিসটা নিয়ে কথা বলি। এখন তোমরা যেহেতু হচ্ছে বায়োলজির ক্ষেত্রে বায়োলজির ভিডিওগুলোকে একদম চোখ বন্ধ করে হচ্ছে বিশ্বাস করো, সুতরাং এটা আমার নৈতিক দায়িত্ব যে তোমাদেরকে আসল সত্যিটা বলা। ঠিক আছে, সো বায়োলজির ক্ষেত্রে একটা বিশাল বড় রেড অ্যালার্ট কিন্তু আমি লিখে রাখছি। সেই রেড অ্যালার্ট বা ভয়াবহ সতর্কতা জিনিসটা কি, আমরা একটু বায়োলজির একটা কোশ্চেন অ্যানালাইসিস করি। ঠিক আছে, এটা হচ্ছে রাজশাহী বোর্ডের 2024 সালের একটা কোশ্চেন। সেই কোশ্চেন আমরা একটু দেখি। 1 নম্বর যে কোশ্চেনটা আছে, দেখো 1 নম্বর যে কোশ্চেনটা আছে, এখানে আমরা দেখতেছি যে উদ্দীপকের দুইটা চিত্র দেওয়া আছে। প্রথম চিত্রটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার, সেকেন্ড চিত্রটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের। ঠিক আছে, এখন প্রশ্নে যেটা চাইছে, ক নম্বরে যেটা চাইছে সেটা হচ্ছে ভ্রূণবিদ্যা কাকে বলে। এই প্রশ্নটা কোন চ্যাপ্টার থেকে আসছে বলতো? সেটা কিন্তু জীবন পাঠ থেকে আসছে। মাশরুমকে মৃতজীবীর জীব বলা হয় কেন, এটাও কিন্তু জীবন পাঠ থেকে আসছে। সো প্রথম দুইটা কোশ্চেন এই জিনিসটা কিন্তু কোথা থেকে আসছে? জীবন পাঠ অর্থাৎ প্রথম অধ্যায় থেকে আসছে। অন্যদিকে গ এবং ঘর কোশ্চেনটা চিন্তা করো যে চিত্রের কিউ অঙ্গাণুটি কিভাবে শর্করা তৈরি করে, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট কিভাবে শর্করা তৈরি করে। এই জিনিসটা কিন্তু হচ্ছে আমাদের জীবনী শক্তি অধ্যায়ের সাথে রিলেটেড। জীবনী শক্তির মাঝে আমরা যে সালোক সংশ্লেষণ পড়ছিলাম সেই অংশটা দিয়ে ব্যাখ্যা করতে হবে যে এখানে কিভাবে হচ্ছে শর্করা তৈরি হয়। ঘ নাম্বারটা চিন্তা করো, জীবদেহে শক্তি উৎপন্ন হওয়ার সাথে চিত্র পি অঙ্গাণুর সম্পর্ক বিশ্লেষণ করো। এই চিত্র পি অঙ্গাণুর যে হচ্ছে সম্পর্ক, অর্থাৎ শ্বসন কিভাবে হয় বা মাইটোকন্ড্রিয়াকে কেন হচ্ছে তোমার শক্তি ঘর বলা হয়, এই ব্যাখ্যাটা কিন্তু আবার চ্যাপ্টার নাম্বার 2 অর্থাৎ জীবকোষ এবং টিস্যু অধ্যায় থেকে। সো আমরা কিন্তু দেখতেছি যে বায়োলজির একটা মাত্র সৃজনশীলে 3টা চ্যাপ্টার মিলে হচ্ছে প্রশ্ন আসে। ঠিক আছে, শুধুমাত্র কি এই প্রশ্নটা না, আরও দেখো এই প্রশ্নের ভিতরে আরও নিচে যে আমরা নিচে গেলে আমরা কিন্তু দেখতে পারি যে এখানে দেখো 3 নাম্বার যে প্রশ্নটা, 3 নাম্বার প্রশ্নের মাঝে উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে হচ্ছে হার্টের কথা বলা হয়েছে যে একটা সংকোচনশীল হচ্ছে অঙ্গ একজন রোগীর ভিতরে আছে। সো সংকোচনশীল অঙ্গ বা রক্ত সঞ্চালন করে এরকম অঙ্গটার নামই হচ্ছে হার্ট, আমরা সবাই জানি। সো এখন দেখো ক নাম্বারে কি আসছে, ক নাম্বারে আসছে ফটোলাইসিস কাকে বলে। ফটোলাইসিস জিনিসটা আমরা কোথায় পড়ছিলাম বলতো? জীবনী শক্তি অধ্যায়ে কিন্তু আমরা পড়ছিলাম, অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 4 থেকে হচ্ছে কিন্তু ক নাম্বারের প্রশ্ন আসছে। অন্যদিকে খ নাম্বারের যে প্রশ্ন, রাতে গাছের নিচে ঘুমালে শ্বাসকষ্ট হয় কেন, এটা কিন্তু আসছে হচ্ছে গ্যাসীয় বিনিময় অর্থাৎ 7 নাম্বার চ্যাপ্টার থেকে। লাস্টের যে গ এবং ঘ সেই জিনিসটা আসছে কিন্তু জীবের পরিবহন অর্থাৎ 6 নাম্বার চ্যাপ্টার থেকে। সো আমরা কিন্তু এই প্রশ্নটাতে দেখতেছি যে 3টা অধ্যায় মিলে হচ্ছে প্রশ্নটা করা হয়েছে। সো শুধুমাত্র কি রাজশাহী বোর্ড না, এরকম আরও অনেক বোর্ড আছে। ঠিক আছে, বাকি যে বোর্ডগুলো প্রত্যেকটা বোর্ডে আমি দেখছি যে বায়োলজির কোশ্চেনগুলো কিন্তু মিক্সড আকারে আসে, অর্থাৎ কয়েকটা চ্যাপ্টার মিলিয়ে আসে। সুতরাং বায়োলজি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের প্রতি আমার 1 নাম্বার সাজেশন হচ্ছে অন্য কোনো প্ল্যাটফর্মের ওই টাইপ ওয়াইজ বা হচ্ছে শর্ট সাজেশন এগুলো ফলো করার কোনো দরকার নাই। এগুলো যারা ফলো করবা তারা পরীক্ষার হলে যাওয়া মাত্রই দেখবা যে একদম তুমি অবাক হয়ে গেছো। ঠিক আছে, যে কারণ হচ্ছে তুমি যেই টপিকগুলো হচ্ছে পড়ে গেছো সেই টপিকগুলো থেকে ধরো হচ্ছে আমাদের গ ঘ এসে পড়ছে, ধরো এরকম আমি বলে দিব কোন কোন চ্যাপ্টারে বলে দিব, এগুলো ধরো হচ্ছে আমি বলে দিব সাজেশন। এগুলো কি, এগুলো হচ্ছে গ ঘর জন্য সাজেশন, গ প্লাস ঘ এর জন্য সাজেশন। এগুলো পড়লে তুমি গ ঘ হচ্ছে কমন পাবা। বাট সৃজনশীলে তো গ ঘ লাগে ক খ লাগে, ঠিক না? সো গ ঘ তুমি পারলা বাট ক খ পারলা না, ওই সৃজনশীল তুমি আনসারই করতে পারবা না। ঠিক আছে, যে কারণে ভাইয়া বলবো যে অন্য কোনো প্ল্যাটফর্মের টাইপ ওয়াইজ বা হচ্ছে শর্ট সাজেশন এগুলো ফলো করার দরকার নাই। ভাইয়া যে কথাগুলো বলতেছি সেটা স্পষ্টভাবে শুনো। বায়োলজি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু মিক্সড কোশ্চেন হবে, আমি আবার বলতেছি মিক্সড কোশ্চেন হবে। ঠিক আছে, আচ্ছা, সো আমাদের তাহলে বাঁচার উপায়টা কি? বাঁচার উপায় একটাই, সেটা হচ্ছে আমরা কিছু সিলেক্টিভ চ্যাপ্টার অর্থাৎ 8টা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়ে যাব সৃজনশীলের গ ঘতে কমন পাওয়ার জন্য। একদম ভালো করে হচ্ছে পড়ে যাব সৃজনশীলের গ ঘতে কমন পাওয়ার জন্য। কয়টা চ্যাপ্টার? 8টা চ্যাপ্টার। কিন্তু আমাদের বইতে তো টোটাল চ্যাপ্টারের সংখ্যা 14টা, তাহলে বাকি যতগুলো চ্যাপ্টার আছে, ঠিক আছে, একদম
1 থেকে 14 পর্যন্ত যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টার আমরা এমসিকিউ এবং কখর জন্য ভালো করে হচ্ছে দেখে যাব, ঠিক আছে? তাহলে আমাদের যে জিনিসটা হবে সৃজনশীলের গ খ এটা আমরা হচ্ছে গিয়ে কমন পাবো ইনশাল্লাহ, এবং কখ তো আমাদের কেউ আটকাতে পারবে না, কারণ আমরা সবগুলো চ্যাপ্টারই হচ্ছে কভার করে আসছি। আর এমসিকিউর জন্য তো পড়তেই হবে, ঠিক আছে? এখন তোমার মনে সবচেয়ে বড় যে প্রশ্নটা আসবে যে ভাইয়া এত কম সময়ে আমরা পুরা বইয়ের কোন কোন লাইন ইম্পর্টেন্ট, কোন কোন জায়গা থেকে হচ্ছে এমসিকিউ আসবে, কোন কোন জায়গা থেকে কক্ষ আসবে, সেটা কিভাবে বুঝবো? সেটা অ্যানালাইসিস করতে গেলে তো আমাদের প্রচুর পরিমাণে সময় চলে যাবে। সো তোমাদের যাতে সেই কষ্ট করতে না হয় তার জন্য আমি বেস্ট একটা সলিউশন তোমাদের জন্য রেডি করছি, সেটা হচ্ছে দাগানো বইয়ের পিডিএফ, ঠিক আছে? তোমাদের বায়োলজি বইয়ের 14টা চ্যাপ্টারের A to Z টপিকের উপর আমি কিন্তু এরকমভাবে দাগানো বইয়ের পিডিএফ রেডি করছি, ঠিক আছে? এই পিডিএফগুলা তুমি মাত্র 200 টাকায় আমার থেকে নিতে পারবা। মাত্র 200 টাকায় নিলে এগুলো কিন্তু আমি নিজে সবগুলো দেখাইছি, নিজে পরিশ্রম করে ঘন্টার পর ঘন্টা খরচ করে বিগত বছরের এমসিকিউ এবং হচ্ছে সৃজনশীল প্রশ্নগুলো অ্যানালাইসিস করে তারপর গিয়ে হচ্ছে দেখাইছি। এর বাইরে কোনো ধরনের কোশ্চেন ইনশাল্লাহ আসবে না, ঠিক আছে? এমসিকিউ কক্ষ এই যে দাগানো লাইনগুলো আছে সেই দাগানো লাইনের বাইরে কোনো অংশ ইনশাল্লাহ আসবে না, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাল্লাহ, কারণ এগুলো আমি খুব যত্ন করে হচ্ছে দেখাইছি, বেস্টভাবে হচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি। সো এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের পিডিএফ যদি তোমার রেডি থাকে, তুমি তো মেইন বই তো পড়বা, সৃজনশীল বা এমসিকিউ যেটার প্রিপারেশনই নাও না কেন, বায়োলজি পরীক্ষার আগে মেইন বই কিন্তু পড়তে হবে। সো মেইন বইয়ের কোন লাইনগুলো আমরা ভালো করে পড়বো সেটা কিন্তু আমি এই দাগানো বইয়ে হচ্ছে একদম স্পষ্টভাবে বলে দিচ্ছি, ঠিক আছে? হলুদ কালার যেগুলো সেগুলো হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সবুজ কালার যেগুলো সেগুলো থেকে আমাদের কি আসতে পারে, সৃজনশীলের কতে হচ্ছে প্রশ্ন আসতে পারে। এবং দেখবা যে কিছু কিছু কোশ্চেনে আমি কি করছি, কিছু কিছু লাইনে হচ্ছে আমি নীল কালার দিয়ে দেখাইছি, ওগুলো হচ্ছে ইউনিক ইনফরমেশন। ওগুলো কীরকম ইউনিক ইনফরমেশন? দেখো এই জায়গাতে হচ্ছে তোমাদের বইতে কিন্তু এই জিনিসটা লেখা নাই যে লাইসোজোম এই জিনিসটা হচ্ছে অনেকটা কী মতো কাজ করে, অনেকটা কিন্তু শ্বেত রক্তকণিকার মতো কাজ করে, কিন্তু পরীক্ষাতে কিন্তু এই জিনিসটা ঠিকই আসে, এমসিকিউতে আসে যে নিচের কোন অঙ্গাণুটি শ্বেত রক্তকণিকার মতো কাজ করে। সো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই হচ্ছে লাইসোজোমের কথা তোমাদের বলতে হবে। সো তোমাদের যাতে কোনো সমস্যা না হয়, পুরা বায়োলজি বইয়ের যা আছে সব কিছু হচ্ছে আমি দেখাই দিছি, যাতে এমসিকিউ কক্ষ ইনশাল্লাহ কোনোটা নিয়ে কোনো সমস্যা না হয়, ঠিক আছে? সো আমার মতে তুমি যদি এই পিডিএফটা কালেক্ট করো তাহলে মাত্র 200 টাকা খরচ হবে, ঠিক আছে? বাট তোমার আর কোনো টেনশন থাকবে না ইনশাল্লাহ, ঠিক আছে? এমসিকিউ কক্ষ পুরো বায়োলজি বইয়ের যেখান থেকে আসুক না কেন তুমি ইনশাল্লাহ পারবা। সো দাগানো বইয়ের পিডিএফ নেওয়ার প্রসেসটা একদমই সিম্পল। এই ভিডিওর ফার্স্ট কমেন্টে হচ্ছে আমাদের সব ডিটেলস দেওয়া থাকবে, পাশাপাশি এখানে আমাদের বিকাশ, নগদ, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01635157417। এই নাম্বারে জাস্ট হচ্ছে একটা মেসেজ দিয়ে এরকমভাবে বললেই হবে যে ভাইয়া দাগানো বইয়ের পিডিএফ নিতে যাচ্ছি, অথবা এই সেম নাম্বারে তুমি 200 টাকা ফার্স্টে সেন্ড মানি করবা, সেন্ড মানি করে একই নাম্বারে হোয়াটসঅ্যাপে এরকমভাবে মেসেজ দিয়ে জানাবা যে ভাইয়া আপনার দাগানো বইয়ের পিডিএফ নেওয়ার জন্য এত নাম্বার থেকে আমি 200 টাকা সেন্ড মানি করছি, আমাকে দিয়ে দেন, আমি সাথে সাথে তোমাকে দিয়ে দিব, ঠিক আছে? কোনো ডিলে নাই, পাঠাবা আর সাথে সাথে ইনশাল্লাহ পেয়ে যাবা। আচ্ছা তাহলে এমসিকিউ কখনই আমাদের কোনো টেনশন নাই, কারণ সৌরভ ভাইয়া নিজ হাতে হচ্ছে সম্পূর্ণ বইটা দেখাই দিছি, ঠিক আছে? সো ওই বইটা কালেক্ট করলে ইনশাল্লাহ হয়ে যাবে। সৃজনশীলের গখর জন্য কোন কোন চ্যাপ্টার পড়বো ভাইয়া সেই জিনিসটা বলে দেন। সো চলো আমরা হচ্ছে ফার্স্টে বলে দিই যে কোন কোন চ্যাপ্টার আমাদের পড়তে হবে। আমরা ফার্স্টে যেই চ্যাপ্টারটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 8, অর্থাৎ রেচন প্রক্রিয়া। রেচন প্রক্রিয়া অধ্যায়টা একদমই ছোট এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, এবং এই চ্যাপ্টারটার উপর আমার একটা ফ্রি ক্লাসও আছে, মাত্র 50 মিনিটে আমি ফুল চ্যাপ্টারটা হচ্ছে কভার করে দিছি। তোমাদের কাজ হবে আমাদের চ্যানেলে গিয়ে, এই যে বায়োলজি আড্ডা উইথ জাহিদুল সৌরভ চ্যানেলে গিয়ে এই ক্লাসটা ফ্রিতে করে ফেলা, ঠিক আছে? আমাদের প্লেলিস্ট অংশে যাবা, প্লেলিস্ট অংশে যাওয়ার পর এই যে ক্লাসটা আমি নিয়েছি, ঠিক আছে? 50 মিনিটের একটা ক্লাস রেচন প্রক্রিয়ার উপর, এটা কিন্তু আমি হচ্ছে 50 মিনিটে ফুল চ্যাপ্টারটাই কভার করে দিছি। সো এই ক্লাসটা দেখবা এবং মেইন বইটা পড়বা। এই চ্যাপ্টারটা শেষ করতে সর্বোচ্চ তোমার 1.5 থেকে 2 ঘন্টা লাগবে, এর বেশি হচ্ছে সময় লাগার কোনো কথাই না, ঠিক আছে? সো ফার্স্টে আমরা কি শেষ করলাম, চ্যাপ্টার 8 অর্থাৎ রেচন প্রক্রিয়া ইনশাল্লাহ আমরা শেষ করে ফেলবো, ঠিক আছে? রেচন প্রক্রিয়া শেষ হলো, এরপর আমরা কোন চ্যাপ্টারটা ধরবো, এটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 11। চ্যাপ্টার নাম্বার 11 থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই খুবই বেশি। কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে একটু পরে বলে দিচ্ছি, জাস্ট একটু খেয়াল রাখো। চ্যাপ্টার 11-র উপর আমার এই প্লেলিস্টটি হচ্ছে ফ্রি ক্লাস পাবা। দেখো আমি একদম সিকোয়েন্সিয়ালি যে সিকোয়েন্সে বলতেছি তোমাদেরকে, সেই সিকোয়েন্সেই সবগুলো ক্লাস হচ্ছে এই প্লেলিস্টে সাজানো। এই প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা, সেখান থেকে জাস্ট এই ক্লাসগুলো করে যাও ভাইয়া, আর কোনো কিছু লাগবে না, একদম ফ্রি, ঠিক আছে? সৃজনশীলের জন্য ইনশাল্লাহ এই প্লেলিস্টটা দেখলেই মোর দেন এনাফ, ঠিক আছে? আর এমসিকিউ কক্ষতে কমন পাওয়ার জন্য, যেহেতু প্রত্যেক লাইন বাই লাইন ধরে হচ্ছে আমার বলা সম্ভব না, তার জন্য হচ্ছে ভাইয়া দাগানো বইয়ের পিডিএফ দিচ্ছি, ওইটা কালেক্ট করে নাও। ইনশাল্লাহ বায়োলজিতে 100তে 100 পাওয়ার জন্য তুমি একদম ফুললি রেডি হয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা চলো আমরা এরপর হচ্ছে কোন চ্যাপ্টারটা পড়বো, এরপর ধরবো হচ্ছে চ্যাপ্টার নাম্বার 12, অর্থাৎ জীবের বংশগতি এবং বিবর্তন। জীবের বংশগতি এবং বিবর্তন থেকে আমরা ডিএনএর গঠন,
পাশাপাশি হচ্ছে তোমার বংশগতীয় যে রোগগুলো আছে সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। এরপর আমরা চলে যাব হচ্ছে চ্যাপ্টার নাম্বার 2-তে, অর্থাৎ জীবকোষ এবং টিস্যু। এই অধ্যায়টাও খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো জীবকোষ এবং টিস্যু থেকে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়ার গঠন সহ কি পড়তে হবে সেটা একটু পরে ভাই বলে দিচ্ছি। জাস্ট সিকোয়েন্সটা মনে রাখো, কোন সিকোয়েন্সে আগাইলে তুমি খুব দ্রুত হচ্ছে আগাইতে পারবা। এই সিকোয়েন্সটা কিন্তু আমি আমার পেইড বেচে যারা ভর্তি হয়েছে টাকা দিয়ে তাদেরকেও কিন্তু এই কথাই বলতেছি যে এই সিকোয়েন্সে আগাও, তাহলে ডেফিনেটলি তুমি হচ্ছে খুব দ্রুত আগাইতে পারবা এবং দেখবা যে সৃজনশীলের গগ হতে 100% তুমি কমন পাইতেছো, ঠিক আছে? সো চ্যাপ্টার নাম্বার 2 আমরা পড়বো। এরপর হচ্ছে চ্যাপ্টার নাম্বার 3 পড়বো, অর্থাৎ কোষ বিভাজন। সেটাও খুবই ছোট একটা অধ্যায়, কিন্তু এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এরপর চ্যাপ্টার নাম্বার 4 অর্থাৎ জীবনী শক্তি পড়বো। জীবনী শক্তি চ্যাপ্টারটা নিয়ে অনেকের মাঝে ফোবিয়া কাজ করে যে এই জিনিসটা না হয় কত কঠিন, আমি পারতেছি না। বাট ভাইয়া দেখাই দিব যে কোন কোন টপিক জাস্ট পড়লে হচ্ছে তুমি 100% ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। এরপর আমরা পড়বো চ্যাপ্টার নাম্বার 5। চ্যাপ্টার নাম্বার 5 কখনো কোনো অবস্থাতেই স্কিপ করা যাবে না। এই চ্যাপ্টারটা থেকে প্রত্যেক বোর্ডে প্রত্যেক বছরে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে? কোন অংশগুলো থেকে প্রশ্ন আসে সেটা বলে দিচ্ছি। এরপর হচ্ছে চ্যাপ্টার নাম্বার 6 আমরা পড়বো, ঠিক আছে? সো এই যে সিকোয়েন্সটা আমি দেখাইলাম, সেই সিকোয়েন্সে তুমি যদি আগাও তাহলে তুমি খুব দ্রুত হচ্ছে আগাইতে পারবা এবং পাশাপাশি হচ্ছে সৃজনশীলের গগ হতে তুমি 100% ইনশাল্লাহ কমন পাবা, ঠিক আছে? আর এগুলা শেষ হলে যদি তোমার সময় থাকে সেই ক্ষেত্রে তুমি চ্যাপ্টার 13 দেখবা, ঠিক আছে? সেই ক্ষেত্রে তুমি চ্যাপ্টার 13 দেখবা। যারা হচ্ছে একটু এক্সট্রা সতর্ক থাকতে চাও তারা চ্যাপ্টার 13 দেখতে পারো, ঠিক আছে? আর স্পেশালি এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে কুমিল্লা বোর্ডে যারা পরীক্ষা দিচ্ছ অবশ্যই চ্যাপ্টার 1 পড়ে যাবা। চ্যাপ্টার 1 থেকে তোমাদের প্রত্যেক বছর কিন্তু প্রশ্ন আসছে, ঠিক আছে? জীবন পাঠ যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা থেকে কুমিল্লা বোর্ডে কিন্তু প্রত্যেক বছরই হচ্ছে প্রশ্ন আসে। সো চ্যাপ্টার 1 ইজ ইম্পর্টেন্ট ফর কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ডে যারা পরীক্ষা দিচ্ছ তারা হচ্ছে চ্যাপ্টার 1 পড়বা, আর বাকি সবগুলো হচ্ছে অন্যান্য বোর্ডের তোমার যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য, ঠিক আছে? সো এটা তো বললাম যে ভাইয়া কোন সিকোয়েন্স আমি আগাইলে খুব দ্রুত হচ্ছে কভার করতে পারবো। এবার আসো প্রত্যেকটা চ্যাপ্টার, এই যে আমি বললাম চ্যাপ্টার 8, সেই চ্যাপ্টার 8 থেকে ইম্পর্টেন্ট টপিক কোনগুলো সেগুলো আমাদেরকে বলে দিন, তাহলে আমাদের জাস্ট ওই ইম্পর্টেন্ট টপিকগুলো পড়লে আমরা চিন্তা করে নেব যে এই চ্যাপ্টার আমাদের সৃজনশীলের জন্য পড়া একদম শেষ। সো চলো আমরা দেখে নিই। ফার্স্টে আমরা যে জিনিসটা দেখার চেষ্টা করবো চ্যাপ্টার 8 অর্থাৎ রেচন প্রক্রিয়া থেকে, সেটা হচ্ছে বৃক্কের গঠন, নেফ্রনের গঠন। এই দুইটা গঠন তুমি অবশ্যই হচ্ছে চিত্র সহকারে শিখে ফেলবা। আমি কিন্তু আমার এই যে ফ্রি ক্লাসটা, প্রথম যে ক্লাসটা রেচন প্রক্রিয়ার ক্লাসে কিন্তু কিভাবে চিত্র আঁকতে হবে, কিভাবে ব্যাখ্যা করতে হবে সব কিছু কিন্তু বলে দিছি। মাত্র 50 মিনিটের এই ক্লাস দেখলে তোমার একদম কভার হয়ে যাবে, ঠিক আছে? এরপর আসলে হচ্ছে 3 নম্বরে, ঠিক আছে? 3 নম্বরে হচ্ছে বৃক্কে পাথর, তারপর হচ্ছে বৃক্ক বিকল, এগুলার চিকিৎসা কি, এই অংশ থেকে কিন্তু সৃজনশীলে প্রত্যেক বছরই হচ্ছে প্রশ্ন আসে। আমি একদম প্রশ্ন ফাঁস করে দিচ্ছি বলা যায়, ঠিক আছে? যদি হচ্ছে সৃজনশীলে এই রেচন প্রক্রিয়া থেকে প্রশ্ন আসে তাহলে দেখবা ঘ নাম্বার বা 4 নাম্বারে গিয়ে বলবে রফিক সাহেবের উক্ত অঙ্গটি বিকল হলে সেক্ষেত্রে কি কি চিকিৎসা নেওয়া প্রয়োজন হতে পারে, সো সেই জিনিসটা বলো। সো সেক্ষেত্রে তোমাকে ডায়ালাইসিস এবং বৃক্ক প্রতিস্থাপনের কথা কিন্তু বলতে হবে। সো এই 3টা ইম্পর্টেন্ট টপিক পড়লে কিন্তু আমাদের চ্যাপ্টার 8 এর রেচন প্রক্রিয়া থেকে সৃজনশীলের গ ঘ ইনশাল্লাহ 100% কমন, ঠিক আছে? সো চলো আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাই। চ্যাপ্টার 11 অর্থাৎ জীবের প্রজনন। জীবের প্রজনন থেকে একটি আদর্শ ফুলের গঠন, এই টপিকটা ফার্স্টে একটু পড়ার চেষ্টা করো। তবে এই টপিকটা তুলনামূলক একটু লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে? 2 স্টার টপিক, ঠিক আছে? খুব বেশি ইম্পর্টেন্ট না। এই টপিকটা থেকে প্রশ্ন রিসেন্ট টাইমে হচ্ছে কম আসছে। সো আমরা একটা আদর্শ ফুলের যে 5টা স্তবক আছে সেই 5টা স্তবকের কোনটা কি থাকে, কোনটার মাঝে কি বর্ণনা আছে সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করব। সেটা কিন্তু আমার এই যে জীবের প্রজননের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা দেখলেই কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? আমি বারবার কিন্তু বলতেছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে প্লেলিস্টের লিঙ্ক দিছি আমি, সেই প্লেলিস্টটা অবশ্যই হচ্ছে ফলো করো। সৃজনশীলের গগ হতে কমন পাওয়ার জন্য তোমাকে কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ, ঠিক আছে? এরপর রিসেন্ট টাইমে সবচেয়ে বেশি যেটা আসছে জীবের প্রজনন থেকে সেটা হচ্ছে এই 3টা টপিক, ঠিক আছে? প্রথমে যেটা সেটা হচ্ছে স্বপরাগায়ন, পরপরাগায়ন, এগুলো আমরা পড়ছি না? সো স্বপরাগায়ন এবং পরপরাগায়নের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে, সেগুলো অবশ্যই আমরা শেখার চেষ্টা করব। এটা ডিরেক্টলি আসতে পারে যে পরপরাগায়নের সুবিধা অসুবিধা, অথবা স্বপরাগায়নের সুবিধা অসুবিধা, অথবা এদের মাঝে তুলনা আসতে পারে, ঠিক আছে? স্বপরাগায়ন এবং পরপরাগায়নের মাঝে তুলনাটা দেখাও। সো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই হচ্ছে এটা সম্পর্কে ক্লিয়ার কাট আইডিয়া রাখতে হবে, ঠিক আছে? এরপর আসলে হচ্ছে পুংগেমিটোফাইট এবং স্ত্রীগেমিটোফাইটের উৎপত্তি, এগুলোর উপর আমার ফ্রি ক্লাস আছে। দেখো, পুংগেমিটোফাইট, স্ত্রীগেমিটোফাইটের উপর আমার ফ্রি ক্লাস আছে। এই ক্লাসগুলো দেখলে ইনশাল্লাহ এনাফ, ঠিক আছে? এগুলো দেখলে ইনশাল্লাহ তুমি একদম ভালো মতো শিখে যাবা এখান থেকে কীরকমভাবে আনসার করতে হবে, কীভাবে চিত্র আঁকতে হবে, এগুলো কিন্তু অবশ্যই চিত্র সহকারে তোমাকে শিখতে হবে। এরপর হচ্ছে নিষেক এবং নতুন স্পোরোফাইটের উৎপত্তি, নিষেকের উপর আমার ফ্রি ক্লাস আছে। দেখো সব কিছু হচ্ছে ভাই একদম সিকোয়েন্সিয়ালি সাজাই দিচ্ছি যাতে এই প্লেলিস্টে ঢুকলে তোমার মানে টেনশন না করতে হয় যে এই ক্লাসটা আমি কোথায় খুঁজে পাবো, ঠিক আছে? যেই ইম্পর্টেন্ট ক্লাস দরকার তোমাদের সৃজনশীলের গগ হতে 100% কমন পাওয়ার জন্য সব কিছু কিন্তু ভাইয়া এই 2025 এসএসসি 2025 বেস্ট ক্লাসেস বাই বায়োলজি আড্ডা এই প্লেলিস্টে কিন্তু আমি সাজায় রাখছি, ঠিক আছে? আর মাঝে মাঝে কিছু বোর্ডে
খুবই সিলেক্টিভ কিছু বোর্ড আমি দেখছি যে মানব প্রজননে হরমোনের ভূমিকা, এই টপিকটা থেকে হচ্ছে প্রশ্ন আসছে। ধরো আমাদের 10 নম্বর যে চ্যাপ্টার সমন্বয়ের মাঝে তো হরমোন নিয়ে আলোচনা আছে, সেটার সাথে আমাদের চ্যাপ্টার নাম্বার 11 অর্থাৎ তোমার হচ্ছে জীবের প্রজননকে একসাথে মিক্স করে এই প্রশ্নটা দিছে যে গ নাম্বারে ধরো হরমোন নিয়ে জানতে চাইলো, আর ঘ নাম্বারে বলছে মানব প্রজননে হরমোনের ভূমিকা কি। সো এই ক্ষেত্রে আমরা টেস্টোস্টেরনের কথাই উল্লেখ করব, ইস্ট্রোজেন প্রজেস্টেরনের কথা উল্লেখ করব, এগুলোর কি ভূমিকা সেই জিনিসটা লিখবো, তাহলে কিন্তু এখানে আমরা একদম ফুল মার্কস ইনশাল্লাহ পেয়ে যাব। সো চ্যাপ্টার 11 আমাদের শেষ, ঠিক আছে। চ্যাপ্টার 11 থেকে এই টপিকগুলো স্পেশালি হচ্ছে মাঝখানে যে 3টার কথা বললাম সেগুলো হচ্ছে আমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে। সো আমরা ফার্স্টে চ্যাপ্টার 8 শেষ করলাম, এরপর চ্যাপ্টার 11 শেষ করলাম, এরপর আমরা যে জিনিস দেখবো সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 12 অর্থাৎ জীবের বংশগতি এবং বিবর্তন। জীবের বংশগতি এবং বিবর্তন থেকে প্রথমে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বংশগতীয় কোন একটা বস্তুর রাসায়নিক বা ভৌত গঠন, ঠিক আছে। সো এর ভিতরে কি কি আসে, ক্রোমোজোম আসে, ক্রোমোজোমের গঠন আসতে পারে, ডিএনএর গঠন আসতে পারে, আরএনএর গঠন আসতে পারে। তবে ক্রোমোজোম এবং আরএনএর গঠনটা একটু কম আসে, সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে ডিএনএর গঠন। সো ডিএনএর গঠনের ক্ষেত্রে বইতে দেখবা যে 2টা চিত্র আছে, তোমাদের 2টা চিত্র আছে, একটা হচ্ছে এরকমভাবে দেখাইছে, একটা হচ্ছে এরকমভাবে দেখাইছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের রাসায়নিক গঠন, আরেকটা গঠন হচ্ছে এরকমভাবে ভৌত গঠন। সো ভাইয়া কোনটা দিব পরীক্ষাতে যদি আসে ডিএনএর গঠন, তাহলে কোনটা দিব? যদি তোমার সময় থাকে তুমি 2টা গঠনই উল্লেখ করবা, আর যদি সময় কম থাকে সেক্ষেত্রে অ্যাটলিস্ট এই ভৌত গঠনটা অবশ্যই হচ্ছে আঁকার চেষ্টা করবা, ঠিক আছে। এবং পাশাপাশি ডিএনএর গঠনটা বইতে দেখবা যে অনেক বড় প্যারা আকারে লিখছে, এত প্যারা আকারে লেখার দরকার নাই, তুমি চেষ্টা করবা 7 থেকে 8টা পয়েন্টে মেইন কথাগুলো লিখতে, ঠিক আছে। যেমন এই ক্ষেত্রে তুমি প্রথম পয়েন্টে লিখতে পারো যে ডিএনএর সূত্রগুলো হচ্ছে পরস্পর অ্যান্টি প্যারালাল ভাবে সজ্জিত থাকে, এবং এর ভিতরে হচ্ছে পেন্টোজ সুগার, নাইট্রোজেন গঠিত ক্ষার এবং হচ্ছে অজৈব ফসফেট থাকে। নাইট্রোজেন গঠিত ক্ষারের মাঝে পিউরিন পাইরিমিডিন থাকে, পিউরিনের মাঝে থাকে এডিনিন গুয়ানিন, পাইরিমিডিনের মাঝে থাকে হচ্ছে সাইটোসিন থায়ামিন। পাশাপাশি ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম, বা হচ্ছে একটা পূর্ণাঙ্গ পেজের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। এই যে কথাগুলো আছে সেগুলো কিন্তু সারা খুঁজেন, ঠিক আছে। সো তুমি অবশ্যই চেষ্টা করবা ডিএনএর গঠনটাকে এরকমভাবে 5 থেকে 7টা পয়েন্টে শিখে ফেলতে, এবং পরীক্ষার হলে যদি আসে ওই পয়েন্টগুলো উল্লেখ করতে, এবং সাথে সাথে হচ্ছে এই চিত্র রাখতে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের প্রথম ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টার থেকে। সেকেন্ডলি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সৃজনশীলের খ নাম্বারের জন্য। কি বললাম? সৃজনশীলের খ অর্থাৎ ব্যাখ্যার জন্য এখান থেকে ইম্পর্টেন্ট। ব্যাখ্যার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিএনএ অনুলিপন, ডিএনএ টেস্ট, ঠিক আছে। এগুলো হচ্ছে জাস্ট ব্যাখ্যা শিখবা, এগুলো বড় প্রশ্নে সাধারণত আসে না। এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ নীতি। সো লিঙ্গ নির্ধারণ নীতি এই জিনিসটা খ নাম্বারও আসতে পারে, সৃজনশীলের খ নাম্বারও আসতে পারে, অথবা গ কিংবা ঘতেও আসতে পারে, ঠিক আছে। সো এই জিনিসটা আমাদের একটু ডিটেলসে শিখতে হবে। তবে এই চ্যাপ্টার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক সেটা হচ্ছে বর্ণান্ধতা এবং থ্যালাসেমিয়া। সো আমরা এই চ্যাপ্টার থেকে সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বো কোনটা? সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বো ডিএনএর গঠনটা, এবং পাশাপাশি বর্ণান্ধতা এবং থ্যালাসেমিয়া এগুলা থেকে কেস স্টাডি আমরা পড়বো। কেস স্টাডি মানে ধরো উদ্দীপক এরকমটা বলে দিবে যে রফিক সে হচ্ছে থ্যালাসেমিয়ায় আক্রান্ত, এবং তার যে হচ্ছে স্ত্রী, সেই স্ত্রী হচ্ছে বাহক, ঠিক আছে। সো তাদের যে সন্তান, সেই সন্তানের মাঝে থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা কত %, বা তাদের দ্বিতীয় বংশধরে থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা কত %। সো এই টাইপের জিনিসগুলোকে বলা হয় কেস স্টাডি। সো এই কেস স্টাডিগুলো অবশ্যই হচ্ছে শেখার চেষ্টা করো। এখান থেকে সুবিধা যেটা সেটা হচ্ছে এই কেস স্টাডির রেজাল্ট যদি তুমি মিলাই দিয়ে আসতে পারো, তাহলে ডেফিনেটলি তুমি শিওর থাকো যে এখানে যদি 4 মার্কস থাকে 4-এ তুমি 4 পাবা, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাথের মতো মার্কস, ঠিক আছে। আর এই থ্যালাসেমিয়ার উপর আমার একটা ফ্রি ক্লাস আছে, ওই ফ্রি ক্লাসটাও দেখতে পারো। থ্যালাসেমিয়ার এই ফ্রি ক্লাস দেখলে তুমি একদম 100% ইনশাল্লাহ সব কিছু ক্লিয়ার হয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, চলে যাই আমরা পরবর্তী চ্যাপ্টারে, সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 2, জীবকোষ এবং টিস্যু। জীবকোষ এবং টিস্যু থেকে কিন্তু প্রত্যেক বছরই প্রত্যেকটা বোর্ডেই হচ্ছে চেষ্টা করা হয় প্রশ্ন দিতে। সো আমাদের এই চ্যাপ্টারটা অবশ্যই হচ্ছে গুরুত্ব দিয়ে শিখতে হবে। অনেকে হচ্ছে জীবকোষ এবং টিস্যু চ্যাপ্টারটা বড় দেখে হচ্ছে স্কিপ করো, বাট বড় হইলেও ইম্পর্টেন্ট টপিকগুলো যদি তুমি পড়ো তাহলে দেখবে যে চ্যাপ্টার ছোট হয়ে আসছে, ঠিক আছে। সো এই জন্য আমি বলবো যে কেউ হচ্ছে এই চ্যাপ্টারটা বাদ দিও না, তোমরা জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো অ্যাটলিস্ট সিকিউর জন্য পড়ে যাও। ইম্পর্টেন্ট টপিক কি? আমরা জাস্ট 3টা অঙ্গাণুর গঠন একদম ডিটেলসে শিখবো, চিত্র সহকারে এবং ব্যাখ্যাটা, ঠিক আছে। একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার গঠনটা অবশ্যই শিখবা, ক্লোরোপ্লাস্টের গঠন ওই চিত্র সহকারে অবশ্যই শিখবা, এবং নিউক্লিয়াস, এই 3টার চিত্র সহ গঠন, এবং পাশাপাশি হচ্ছে কাজ। এই 2টা জিনিস শিখলে ইনশাল্লাহ হচ্ছে আমাদের এখান থেকে 100% ইনশাল্লাহ কমন আসবে। পাশাপাশি অনেক ক্ষেত্রে যে জিনিসটা করা হয় যে উদ্ভিদের সরল কিছু টিস্যু আছে না, প্যারেনকাইমা, কোরেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এইগুলোর গঠন থেকেও কিন্তু মাঝে মাঝে প্রশ্ন আসে। সো এগুলার গঠনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলার হচ্ছে গঠনটা ইম্পর্টেন্ট। এবং পাশাপাশি জটিল টিস্যু মানে হচ্ছে জাইলেম ফ্লুয়েম। সো জাইলেম ফ্লুয়েম থেকে 2 রকমের প্রশ্ন আসতে পারে। কয় রকমের প্রশ্ন? 2 রকমের প্রশ্ন। হয় তোমাকে বলবে জাইলেম ফ্লুয়েমের গঠনটা বর্ণনা করো, সো সেই ক্ষেত্রে তোমাকে জাইলেমের ভিতরে যে 4টা উপাদান, ফ্লুয়েমের ভিতরে যে 4টা উপাদান, সেগুলোর কথা উল্লেখ করতে হবে। অথবা আরেক ধরনের প্রশ্ন আসে
এই চ্যাপ্টারটার সাথে তোমার জীবের পরিবহন যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার একটা মিল সাজেস্ট করে হচ্ছে এখান থেকে প্রশ্ন আসে। কীরকমভাবে দেখো যে জটিল টিস্যুর মাঝে আছে জাইলেম ফ্লুয়েম। জাইলেম ফ্লুয়েমের কাজ কি? জাইলেম ফ্লুয়েমের কাজ হচ্ছে উদ্ভিদের ভিতরে জল পরিবহন করা। জাইলেম কথাটা বলতে কিন্তু জল একটা ভাব আসে না, জল। তাহলে উদ্ভিদের ভিতরে পানি এবং খনিজ লবণকে পরিবহন করে জাইলেম। অন্যদিকে ফ্লুয়েম কথাটা বলতে কিন্তু ফুড একটা ভাব আছে না, ফুড, ঠিক আছে? ফ্লুয়েম কথাটা বলতে কিন্তু ফুড একটা ভাব আছে। সুতরাং উদ্ভিদের ভিতরে যে খাদ্যটা তৈরি হয়, কার্বোহাইড্রেট যেটা তৈরি হয় সালোক সংশ্লেষণের মাধ্যমে, সেটা পরিবহন করে কে? সেটা পরিবহন করে কিন্তু ফ্লুয়েম। সো তোমাকে এরকমটাও প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে জাইলেম ফ্লুয়েমের কাজগুলো বর্ণনা করো, অথবা উদ্ভিদের পরিবহনের ক্ষেত্রে, ঠিক আছে, জাইলেমের ভূমিকা কি এবং হচ্ছে ফ্লুয়েমের ভূমিকা কি, ঠিক আছে? সো এই জিনিসটা কিন্তু সৃজনশীলে ওই চ্যাপ্টার নাম্বার 6 সাথে হচ্ছে মিক্স করে আসতে পারে। কীরকমভাবে প্রশ্ন আসবে আমি কিন্তু সব কিছু বলে দিলাম। সো আমরা সরল টিস্যু এবং জটিল টিস্যুগুলোর গঠন এবং কাজ আমরা ভালো করে পড়বো, ঠিক আছে? এরপর আমরা দেখবো যে প্রাণী টিস্যু নিয়ে হচ্ছে অনেক অংশ আছে। সো প্রাণী টিস্যুর মাঝে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তরল যোজক টিস্যু, অর্থাৎ রক্তের অংশটা হচ্ছে ভালো করে পড়বা। রক্তের অংশ আমরা চ্যাপ্টার 2 থেকেও ভালো করে পড়বো, চ্যাপ্টার 6 অর্থাৎ জীবের পরিবহন থেকেও ভালো করে পড়ার চেষ্টা করবো। সো রক্তের মাঝে কি কি কণিকা আছে, সেই কণিকাগুলোর কোনটার কি কাজ এবং কোনটা কতদিন বাঁচে, কোনটা কীরকমভাবে হচ্ছে গঠিত হয়, সেই জিনিসটা কিন্তু ভালো করে হচ্ছে আমরা শেখার চেষ্টা করবো। এরপর পাশাপাশি এখান থেকে আরেকটা জায়গা থেকে খুব বেশি হচ্ছে প্রশ্ন আসে, সেটা হচ্ছে আমরা ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, এরপর হৃদপেশি, এই 3 রকমের পেশি টিস্যু সম্পর্কে পড়ছি না? সো এই 3 প্রকার পেশি থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। সো আমরা যেই জিনিসটা করার চেষ্টা করবো, পেশি টিস্যুর মাঝে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃদপেশি, এগুলার গঠন এবং এদের মাঝে কি পার্থক্য আছে সেই জিনিসটা অবশ্যই হচ্ছে শেখার চেষ্টা করব। অনেক সময় ইন্ডিভিজুয়ালিও আসে যে অনৈচ্ছিক পেশি অথবা মসৃণ পেশির কাজ ব্যাখ্যা করো, অথবা এই জিনিসটাও আসতে পারে যে ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃদপেশি এদের মাঝে কি পার্থক্য আছে সেই তুলনাটা হচ্ছে ব্যাখ্যা করো, ঠিক আছে? সো তুলনাটা শিখলেই হচ্ছে তুমি মোটামুটি হচ্ছে সবগুলো সম্পর্কে জেনে যাবা, ঠিক আছে? তাহলে হচ্ছে এই জিনিসটা আমাদের অবশ্যই গুরুত্ব সহকারে পড়তে হবে। এবং লাস্টলি সেটা হচ্ছে একটা নিউরনের গঠন, একটা স্নায়ু টিস্যুর গঠন। এই জিনিসটা অবশ্যই শেখার চেষ্টা করবা। নিউরন বা স্নায়ু টিস্যুর মাঝে কি কি অংশ আছে, এক্সন, ডেনড্রাইট, ঠিক আছে? ওই জিনিসের চিত্র সহকারে অবশ্যই শেখার চেষ্টা করবা। জীবকোষ এবং টিস্যু থেকে এই কয়েকটা টপিক যদি তুমি পড়ো, ইনশাল্লাহ 100% তুমি ডেফিনেটলি সিকিউতে গঘতে কমন পাবা ইনশাল্লাহ, ঠিক আছে? এরপর আসো কোষ বিভাজন। খুবই সিম্পল একটা অধ্যায়, এখানে টপিকে আছে মাত্র 2টা। সো এই 2টা টপিক পড়লে ইনশাল্লাহ কমন হয়ে যাবে। একটা হচ্ছে মাইটোসিসের ধাপসমূহ। মাইটোসিসের আমরা জানি 5টা ধাপ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। সেই 5টা ধাপে কোনটার মাঝে কি ঘটনা ঘটে সেই জিনিসটা আমরা পয়েন্ট আকারে শেখার চেষ্টা করব, এবং পাশাপাশি প্রত্যেকটা ধাপের চিত্রগুলো আমরা শেখার চেষ্টা করব, ঠিক আছে? যে কোনো একটা স্পেসিফিক ধাপ থেকেও আসতে পারে, ধরো কথার কথা মেটাফেজের ধাপটা বর্ণনা করো, অথবা 5টা ধাপে বর্ণনা করো, এই জিনিসটা আসতে পারে, ঠিক আছে? সো আমরা মাইটোসিসের ধাপগুলো ভালো করে শেখার চেষ্টা করব। তবে বিগত বছরের প্রশ্নগুলোতে আমি যে জিনিসটা দেখছি যে লাস্ট যে 3টা ধাপ, ঠিক আছে, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই 3টা ধাপ থেকে হচ্ছে বেশিরভাগ প্রশ্ন এসে থাকে। সুতরাং লাস্টের 3টা ধাপ অবশ্যই হচ্ছে গুরুত্ব সহকারে শেখার চেষ্টা করো, ঠিক আছে? এবং মাইটোসিস এবং মিওসিসের গুরুত্ব, এই জিনিসটা কোথায় আসে? এই জিনিসটা আসলে হচ্ছে সৃজনশীলের 4 নাম্বারে প্রশ্ন হচ্ছে মাইটোসিস এবং মিওসিসের গুরুত্বটা আসে। সো কোনটার কি গুরুত্ব হালকা পাতলা একটা রিডিং দিলে কিন্তু তোমার ইনশাল্লাহ মনে থাকবে। আর এটা হচ্ছে সৃজনশীলের খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। খ নাম্বারে যেটা আসে সেটা হচ্ছে মাইটোসিস এবং মিওসিস বা মায়োসিস, এই জিনিসটাকে কেন সমীকরণিক বিভাজন বলা হয়, মাইটোসিসকে কেন সমীকরণিক বিভাজন বলা হয়, মিওসিসকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়, এই জিনিসটা ব্যাখ্যাটা অবশ্যই হচ্ছে সৃজনশীলের খ নাম্বারের জন্য শিখবা। আরেকটা হচ্ছে টিউমার। আমি কিন্তু বলে দিচ্ছি খ নাম্বারও কী কী আসবে সেটাও কিন্তু বলে দিচ্ছি। টিউমার বা অর্বুদ, বাংলাতে বললে এটাকে কি বলা হয়? অর্বুদ। সো টিউমার বা অর্বুদ কখন সৃষ্টি হয়, বা হচ্ছে টিউমার বা অর্বুদ কেন সৃষ্টি হয়, এটার ব্যাখ্যাটাও একটু শেখার চেষ্টা করো। এটাও কিন্তু আমাদের সৃজনশীলের খ নাম্বারে আসতে পারে। সো কোষ বিভাজন থেকে এগুলা পড়লে ইনশাল্লাহ তুমি 100% ইনশাল্লাহ কমন পেয়ে যাবা, ঠিক আছে? এরপর হচ্ছে জীবনী শক্তি অধ্যায়। জীবনী শক্তি অধ্যায়টা নিয়ে অনেকের মাঝে হচ্ছে টেনশন কাজ করে যে ভাই এত বড় অধ্যায় বা এর ভিতরে যে অংশগুলো আছে সেগুলো আমাদের একটু কঠিন লাগে, সো কিভাবে পড়বো? ফার্স্টে আমাদের এখান থেকে যে জিনিস জানতে হবে সেটা হচ্ছে এডিপিকে কেন জৈব মুদ্রা বা রিচার্জেবল ব্যাটারি বলা হয়। সো এই ক্ষেত্রে তুমি যেই জিনিসটা করবা, আমাদের এই প্লেলিস্টে দেখো আমার একটা ফ্রি ক্লাস আছে, ঠিক আছে? কোষ বিভাজনের উপরও কিন্তু আমার ফ্রি ক্লাস আছে, এই জিনিসটা অবশ্যই দেখবা। এখান থেকে একটা এমসিকিউ আমি কোষ বিভাজন থেকে দেখাইছি, ওই জিনিসটা দেখার চেষ্টা করো, এটা মাঝে মাঝে প্রেস লাগবে। আচ্ছা, জীবনী শক্তি নিয়ে কথা বলতেছি আমরা। সো জীবনী শক্তির এই ক্লাসটা 24 মিনিটের একটা ক্লাস আছে, এই জিনিসটা অবশ্যই হচ্ছে দেখার চেষ্টা করো। এখান থেকে অবশ্যই হচ্ছে আমরা এটিপির যে ব্যাখ্যাটা, এটিপিকে কেন জৈব মুদ্রা বলা হয় সেটা ভালো মতো জেনে যাবো, ঠিক আছে? এরপর এই চ্যাপ্টার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে এলাকাটা আছে সেই এলাকাটা কি? সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণের মাঝে আমরা জানি যে কার্বোহাইড্রেট তৈরি হয়। এখন সালোক সংশ্লেষণের এই যে ঘটনাটা,
সেই ঘটনাটা আসলে দুইটা স্টেপে ঘটে। কয়টা স্টেপে? দুইটা স্টেপে। প্রথম যে স্টেপ সেটাকে বলা হয় আলোক পর্যায় কিংবা হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট ফেজ, ঠিক আছে? সেখানে যে ঘটনাটা হয় সেটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। ফটো কথাটা মানে হচ্ছে আলোর উপস্থিতিতে। সো লাইটের উপস্থিতিতে যেটা হয়, যে ফসফোরাইলেশন হয় সেটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। সো ফটোফসফোরাইলেশনের যে প্রক্রিয়াটা আছে সেটা ইন্ডিভিজুয়ালি আসতে পারে, যে সালোক সংশ্লেষণের আলোক পর্যায়টা ব্যাখ্যা করো বা আলোর উপস্থিতিতে যে পর্যায়টা ঘটে সেটা ব্যাখ্যা করো। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে কীরকমভাবে প্রশ্ন আসবে সেই জিনিসটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? ধরো কথার কথা এরকমভাবে আসবে, আমি আরেকটা পেজ নেই, দেখো এরকমভাবে আসবে যে আমাদের ফার্স্টে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে পানি প্লাস পানি, ঠিক আছে? উপরে থাকবে কি? উপরে থাকবে হচ্ছে আলো, সূর্যালোক, ঠিক আছে? নিচে থাকবে কি? নিচে থাকবে ক্লোরোফিল। ক্লোরোফিল, আমি এই বিক্রিয়াটা সমতা সাধন করলাম না, মেইন বিক্রিয়া তো এটাই, ঠিক না? এটার সংস্পর্শে কি হবে? এটা যদি বিক্রিয়া করে তাহলে তৈরি হবে হচ্ছে আমাদের গ্লুকোজ প্লাস হচ্ছে পানি, ঠিক আছে? প্লাস পানি। সো এটাই তো মোটামুটি বিক্রিয়া। এখন প্রশ্নে যে জিনিসটা করা হবে, প্রশ্নে গেলেই দেখবা যে কোনো না কোনো বোর্ডে ডেফিনেটলি 100% আমি বলে দিচ্ছি যে এই ইকুয়েশনটা দিয়ে দিবে। ইকুয়েশনটা দিয়ে যেই কাজটা করবে সেটা হচ্ছে আলোর কথাটা হচ্ছে ধরো উল্লেখ করবে না, ঠিক আছে? বলবে এক্স। তো এই ক্ষেত্রে গ নাম্বারে যে প্রশ্নটা আসবে সেই গ নাম্বারের প্রশ্নটা হচ্ছে উদ্দীপকে এক্সের উপস্থিতিতে, উদ্দীপকে এক্সের উপস্থিতিতে এই বিক্রিয়ার যেই ধাপটা সংঘটিত হয় সেই ধাপটা বর্ণনা করো। উদ্দীপকের এক্স কি? এক্স হচ্ছে আলো। সূর্যালোকের উপস্থিতিতে এই সালোক সংশ্লেষণ বিক্রিয়ার কোন ধাপটা সংঘটিত হয় সেটা হচ্ছে আলোক পর্যায়। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আলোক পর্যায়, ঠিক আছে? সো ফার্স্ট সংঘটিত হয় আলোক পর্যায়। সো সেই আলোক পর্যায়ের ধাপটা হচ্ছে তোমাকে তখন ব্যাখ্যা করতে দিতে পারে। অথবা সেম জিনিস এরকমভাবে আসবে যে আলো ধরো এখানে দেওয়া নাই, এখানে দেওয়া আছে এক্স। সো তোমাকে বলবে যে উদ্দীপকে এক্স এর অনুপস্থিতিতে 1 নং বিক্রিয়ার যেই ধাপটা সংঘটিত হয় সেটা ব্যাখ্যা করো। উদ্দীপকে এক্স কোনটা? এক্স হচ্ছে আলো বা সূর্যালোক। সূর্যালোকের অনুপস্থিতিতে এই সালোক সংশ্লেষণের কোন ধাপটা সংঘটিত হয় সেটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়, অর্থাৎ কেলভিন চক্র, হ্যাচোস্ল্যাক চক্র যেখানে সংঘটিত হয় সেই জিনিসটা, অর্থাৎ তখন হচ্ছে ওই C3 C4 চক্র তোমাকে হচ্ছে বর্ণনা করতে হবে, ঠিক আছে? তবে এই ক্ষেত্রে আমার একটা বিশেষ সতর্কতা বা বিশেষ সাজেশন থাকবে, সেটা হচ্ছে গাইডে দেখবা যে তোমার এইচএসসি পর্যায়ের C3 C4 এর ব্যাখ্যা নিয়ে আসছে, ওই ব্যাখ্যার কোনো দরকার নাই। তোমাদের বইতে যতটুকু আলোচনা করা হয়েছে জাস্ট সেই জিনিসটা ব্যাখ্যা করলেই হবে। আর এই যে সালোক সংশ্লেষণ নিয়ে এত সাজেশন দিয়েছি, সালোক সংশ্লেষণের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে যদি তুমি জাস্ট আমার এই ফ্রি ক্লাসটা দেখো, ঠিক আছে? এই যে দেখো, সালোক সংশ্লেষণের উপর 35 মিনিটের একটা ক্লাস নিছি। এই ক্লাসটা দেখলে সালোক সংশ্লেষণ নিয়ে তোমার আর কোনো মাত্র কনফিউশন থাকবে না, ঠিক আছে? তুমি নিজেই হচ্ছে অন্য কাউকে সালোক সংশ্লেষণ বুঝাইতে পারবা ইনশাল্লাহ। এরকমভাবে আমি ক্লাসটা নিছি, ঠিক আছে? পরবর্তীতে হচ্ছে শ্বসন নিয়ে আলোচনা করা হয়েছে। এখন শ্বসনের মাঝেও সবটা ইম্পর্টেন্ট না, শ্বসনের মাঝেও সবটা ইম্পর্টেন্ট না। প্রথমে আমরা শ্বসন থেকে যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে প্রবাহ চিত্র। একটা প্রবাহ চিত্র দেখো আছে সবাত শ্বসনের, সেই প্রবাহ চিত্রটা আমরা একটু দেখার চেষ্টা করব। নেক্সটলি হচ্ছে গ্লাইকোলাইসিস ধাপটা ভালো করে শেখার চেষ্টা করব, এবং অবাত শ্বসন। অবাত শ্বসন হচ্ছে এখান থেকে সুপার ইম্পর্টেন্ট। অবাত শ্বসন হচ্ছে সুপার ইম্পর্টেন্ট। অবাত শ্বসন থেকে দেখবা যে এই বছরও কোনো না কোনো বোর্ডে ডেফিনেটলি কোশ্চেন আসছে। অবাত শ্বসনের ধাপই মাত্র দুইটা, একটা হচ্ছে গ্লাইকোলাইসিস এবং 2 নাম্বার হচ্ছে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। সো এই দুইটা ধাপ সহ ফুল ব্যাখ্যাটা হচ্ছে অবশ্যই শেখার চেষ্টা করবা। অবাত শ্বসন কী কাজে লাগে, ওই যে পাউরুটি শিল্প, মদ তৈরি, এগুলো হচ্ছে কাজে লাগে। সো ওই ব্যাখ্যাটা অবশ্যই শেখার চেষ্টা করবা। জীবনী শক্তি থেকে এই কয়েকটা টপিক পড়লে ইনশাল্লাহ 100% তুমি কমন পেয়ে যাবা। সো চলো আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাই। পরবর্তী চ্যাপ্টারটা হচ্ছে খাদ্য পুষ্টি পরিপাক। এই চ্যাপ্টারটা কেউ স্কিপ করবা না, নো ওয়ান স্কিপস দিস। এটা একদম মাস্ট রিড, ঠিক আছে? নো স্কিপ, এটা হচ্ছে মাস্ট রিড। অবশ্যই তুমি এই চ্যাপ্টারটা পড়ে যাবা, কারণ বিগত বছরগুলোতে আমি দেখছি রিসেন্ট টাইমে এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বোর্ডেই হচ্ছে প্রশ্ন আসে, ঠিক আছে? সো খাদ্য পুষ্টি পরিপাক থেকে প্রথমে আমরা কি পড়বো? প্রথমে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আদর্শ খাদ্য পিরামিড এবং বিভিন্ন পুষ্টি উপাদানে শক্তির পরিমাণ, ঠিক আছে? ধরো হচ্ছে 200 গ্রাম চালের ভিতরে কতটুকু শক্তি আছে, এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে, অথবা আদর্শ খাদ্য পিরামিড থেকে হচ্ছে প্রশ্ন আসতে পারে। তবে এই যে টপিকটা সেটা হচ্ছে কিছুটা লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লাস্টে তিনটা। প্রথমে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিএমআই BMR। ডেফিনেটলি এখান থেকে প্রশ্ন আসবে। খাদ্য পুষ্টি পরিপাক থেকে যদি প্রশ্ন আসে, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিএমআই BMR এর ম্যাথগুলো, ওই হ্যারিস বেনেডিক্টের যে সূত্রটা আছে সেই সূত্রটা দেখে অবশ্যই হচ্ছে বিএমআই BMR এর তুমি হচ্ছে ম্যাথগুলো করে যাবা, ঠিক আছে? এবং এই ক্ষেত্রে তোমাকে ডাক্তার বানিয়ে দিবে স্যাররা, বলবে যে রফিক সাহেবের বিএমআই এটা হচ্ছে 30-এর উপরে, তার ক্ষেত্রে কি কি হচ্ছে তোমার স্বাস্থ্য পরামর্শ আছে, ঠিক আছে? গ নাম্বার গিয়ে বলবে বিএমআই নির্ণয় করো। ঘ নাম্বারে গিয়ে বলবে তার ক্ষেত্রে কি ধরনের স্বাস্থ্য পরামর্শ আছে সেটা তুমি হচ্ছে বর্ণনা করো। সো আমরা জানি যে বিএমআই এর মান 24.9 এর নিচে থাকলে হচ্ছে সবচেয়ে ভালো, ঠিক আছে? এর উপরে গেলেই হচ্ছে সে সাধারণত মোটা। সুতরাং
রফিক সাহেবের ক্ষেত্রে তোমার স্বাস্থ্য পরামর্শ কি হবে যে তার অতিরিক্ত ওজন কমাইতে হবে, রেগুলার শরীর চর্চা করতে হবে, ব্যায়াম করতে হবে, এবং খাদ্যের ক্ষেত্রে হচ্ছে তেল চর্বি জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে। এগুলাই হচ্ছে তার স্বাস্থ্য পরামর্শ, ঠিক আছে? সো এই জিনিসটা থেকে কিন্তু প্রশ্ন আসবে। অথবা আরেক টাইপের প্রশ্ন এখান থেকে আসতে পারে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের যে পরিপাক গ্রন্থিগুলো আমরা দেখছি, যকৃৎ, অগ্নাশয়, সেগুলোর গঠন এবং কোনটার কি কাজ, ঠিক আছে? এটা থেকেও প্রশ্ন আসতে পারে। অথবা এখান থেকে আরেক টাইপের প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের খাবার, অর্থাৎ শর্করা, আমিষ, স্নেহ, এই যে খাবারগুলো আছে কোনটার পরিপাক প্রক্রিয়া কীরকম, সেই জিনিসটা আসতে পারে, ঠিক আছে? সো পরিপাক প্রক্রিয়াটা ডেফিনেটলি হচ্ছে শিখে যাবা। আমি জানি যে হচ্ছে সাজেশনটা একটু বড় হয়ে যাচ্ছে, বাট ভাইয়া তো নিজে জেনে বুঝে তোমাদেরকে কোনো এরকম কোনো কিছু বলতে পারে না যে শর্ট সাজেশন দিলাম, পোলাপান খুশি হয়ে গেল, বাট পরীক্ষার হলে গিয়ে দেখলা যে তোমার কোনো কিছু কমন আসে নাই। সো সেই জিনিসটা যাতে না হয় সেজন্য ভাইয়া এমন কোনো টপিক বাদ দিচ্ছি না যেটা থেকে কিনা প্রশ্ন আসতে পারে। এই সাজেশনটা ফলো করলে ইনশাল্লাহ তুমি 100-এ 100 হচ্ছে কমন পাবা, ঠিক আছে? সো বিভিন্ন খাবারের পরিপাক প্রক্রিয়া, এই জিনিসটা অবশ্যই হচ্ছে দেখার চেষ্টা করো। আর হচ্ছে পাশাপাশি এই চ্যাপ্টারের লাস্টে দেখবা আমাশয় এবং পেপটিক আলসার ডিজিজ, ঠিক আছে, বা গ্যাস্ট্রিক, এগুলা নিয়ে হচ্ছে কিছু কথাবার্তা আছে। আমাশয়ের ক্ষেত্রে অ্যান্টামি বা হিস্টোলাইটিকা, এটার বানানটা শিখে যাবা। পেপটিক আলসার ডিজিজের ক্ষেত্রে হেলিকোব্যাক্টর পাইলোরি, এটা কোনটা কি কাজ করে সেটাই তো দেখে যাবা, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ এই চ্যাপ্টার থেকে একদম 100% তুমি কমন পেয়ে যাবা, ঠিক আছে? আর প্রথম দিকে দেখবা যে রাফেজের একটা ভূমিকা আছে, খাদ্য আঁশ বা রাফেজের একটা ভূমিকা, সেই জিনিসটা সৃজনশীলের খ নাম্বারের জন্য শিখে যাবা, ঠিক আছে? পাশাপাশি হচ্ছে তোমার এরকমটা আসতে পারে যে ফসফরাসের অভাবে হচ্ছে কি ধরনের রোগ হয় উদ্ভিদ দেহে। সো এই উদ্ভিদ দেহে কোনটার অভাবে কি রোগ হয়, অভাবজনিত রোগগুলো একটু দেখে যাবা। তাহলে এই চ্যাপ্টার থেকে ইনশাল্লাহ তুমি 100% কমন পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, জীবে পরিবহন অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, এবং এই চ্যাপ্টার থেকে আসলে অনেক টপিক আছে যেখান থেকে প্রশ্ন আসতে পারে। যতগুলো টপিক লিখলাম সবগুলো এখান থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং এই চ্যাপ্টার যদি তুমি পড়ে যাও, তুমি মোটামুটি নিশ্চিত থাকতে পারো একটা সৃজনশীল ডেফিনেটলি তুমি কমন পাবা, শুধু এই একটা চ্যাপ্টার পড়লেই, ঠিক আছে? প্রথমে আমরা যে জিনিসটা জানার চেষ্টা করবো সেটা হচ্ছে প্রচ্ছেদন একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল, বিজ্ঞানী কার্টিসের মতবাদ, এবং এই জিনিসটার ব্যাখ্যাটা আমরা শেখার চেষ্টা করব। প্রচ্ছেদন যদি উদ্ভিদের ভিতরে বেশি হয় তাহলে উদ্ভিদ বেশি পানি হারাতে শুরু করবে, তখন পানির অভাবে উদ্ভিদ মারা যাবে। আবার প্রচ্ছেদন যদি একদমই না হইতো তাহলে উদ্ভিদ তার দেহের মাঝে যে অতিরিক্ত পানি আছে সেই জিনিসটা ত্যাগ করতে পারতো না, ফলে হচ্ছে উদ্ভিদ কিন্তু মারা যেত, ঠিক আছে? সো প্রচ্ছেদন একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল, এটার ব্যাখ্যাটা আমরা সৃজনশীলের খ এবং ঘর জন্য ভালো করে শেখার চেষ্টা করব। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হৃৎপিণ্ডের গঠন। এই চ্যাপ্টার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হৃৎপিণ্ডের গঠন। একটা হৃৎপিণ্ডের কীভাবে চিত্র আঁকতে হয় সেই জিনিসটা দেখে নিবা, চিত্র সহকারে এটার গঠন প্র্যাকটিস করবা, তাহলে কিন্তু এখান থেকে কমন পাওয়ার চান্স অনেক বেশি, ঠিক আছে? এবং পাশাপাশি হৃৎপিণ্ডের গঠনের ভিতরে হৃৎপিণ্ডের মাঝে কীরকমভাবে হচ্ছে রক্ত সঞ্চালন হয় সেটার উপর আমার একটা ক্লাস আছে, ওই ক্লাসটা দেখলেই দেখো চ্যাপ্টার 6-এর সবগুলো ক্লাস কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো চ্যাপ্টার 6-এর উপর সবগুলো ক্লাস, ঠিক আছে? হৃৎপিণ্ডের গঠন, রক্তের গ্রুপ নির্ণয়, মানবদেহের রক্ত সঞ্চালন, সব ক্লাস কিন্তু এখানে আছে। জাস্ট এই প্লেলিস্টের এই ক্লাসগুলো দেখলে ইনশাল্লাহ তুমি সৃজনশীলের গ খতে 100% কমন পাবা, ঠিক আছে? আর কখর জন্য তো আমি বললামই পিডিএফ নিতে হবে। সো হৃৎপিণ্ডের গঠন, হৃৎপিণ্ডের ভিতরে রক্ত সঞ্চালন বা কার্ডিয়াক চক্র, এটা আমরা ভালো করে শিখবো, এবং এটার সাথে মিল রেখে হচ্ছে হৃদরোগের কথা আসতে পারে সৃজনশীলের ঘ নাম্বারে। সো হৃদরোগের কথা যদি আসে সেক্ষেত্রে কি বলবো, ওই তেল চর্বি জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে, নিয়মিত শরীর চর্চা করতে হবে বা ব্যায়াম করতে হবে, এই কথাগুলো কিন্তু হচ্ছে হৃদরোগের ক্ষেত্রে চিকিৎসা, ঠিক আছে? সো এই জিনিসটা হচ্ছে এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট 5 স্টারওয়ালা টপিক, ঠিক আছে? হার্টের গঠন এবং হার্ট সংক্রান্ত যে অংশটা আছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পাশাপাশি এখান থেকে মোটামুটি ইম্পর্টেন্ট হচ্ছে রক্তের গ্রুপ থেকে সাধারণত তোমার হচ্ছে খ নাম্বারও প্রশ্ন আসে এরকমভাবে যে সার্বজনীন দাতা বলতে কি বোঝায়, সার্বজনীন গ্রহিতা বলতে কি বোঝায়, অথবা অনেক ক্ষেত্রে হচ্ছে এমসিকিউ তো প্রশ্ন আসে যে পিতামাতার রক্তের গ্রুপ হচ্ছে এ এবং বি, সো এই ক্ষেত্রে সন্তানের রক্তের গ্রুপ কি হতে পারে, সম্ভাব্য রক্তের গ্রুপ। অথবা এই জিনিসটাও আসতে পারে যে রফিক সাহেবের কথা দেখবা যে উল্লেখ আছে, ঠিক আছে? সৃজনশীলে কোনো না কোনো ক্ষেত্রে কমন পাবা। রফিক সাহেবের রক্তের গ্রুপ হচ্ছে এ পজিটিভ, কিন্তু কোনো কারণে তিনি দুর্ঘটনায় পড়ছে, তাকে রক্ত দেওয়া প্রয়োজন, কে তাকে রক্ত দিতে পারবে, এই টাইপের প্রশ্ন কিন্তু এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে? কে কাকে রক্ত দিতে পারবে এবং সার্বজনীন দাতা গ্রহিতা, এটা বললে ইনশাল্লাহ রক্তের গ্রুপ একদম ক্লিয়ার হয়ে যাবে। সো রক্তের গ্রুপের উপর আমার ফ্রি ক্লাস আছে, ওই ফ্রি ক্লাসটা দেখলে ইনশাল্লাহ কমন হয়ে যায়। মাত্র 17 মিনিটের ক্লাস। আমার যে ক্লাসগুলো সেগুলো হচ্ছে পরীক্ষার আগে স্টুডেন্টদের সবচেয়ে বেশি কাজে লাগে। কারণ আমার ক্লাসে কোনো ফাও কথা থাকে না, ঠিক আছে? আমি একদম টু দ্য পয়েন্টে ক্লাস নেই, প্রত্যেকটা ক্লাস হাইলি এডিট করা থাকে, যে কারণে আমাদের কোর্স করেও কিন্তু প্রচুর স্টুডেন্ট হচ্ছে উপকৃত হচ্ছে, ঠিক আছে? ক্লাসের মাঝে কোনো এক্সট্রা ফাও কথা নাই, 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার ক্লাস, ওগুলো আমার দ্বারা সম্ভব না, ঠিক আছে? আমি একদম টু দ্য পয়েন্টে ক্লাস নেই, টু দ্য পয়েন্টে হচ্ছে আপলোড দিই, যাতে স্টুডেন্টরা জাস্ট ওই অংশটুকু দেখেই হচ্ছে এই টপিকের উপর একদম বস দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো হচ্ছে রক্ত এবং রক্তের কণিকা সমূহ, এটার কথা আমি আগেই বলছি, আরবিসি, ডব্লিউবিসি, এরপর হচ্ছে প্লাটিলেট, কোনটার কি কাজ, লোহিত রক্তকণিকার কি কাজ,
শ্বেতরক্তকণিকার কী কাজ এবং অনুচক্রিকার কী কাজ, এই জিনিসটা হচ্ছে ভালো করে শেখার চেষ্টা করো। এই কয়েকটা টপিক পড়লে ইনশাল্লাহ সৃজনশীলে তুমি একদম 100-এ 100 হচ্ছে কমন পাবা ইনশাল্লাহ, ঠিক আছে। সো আমাদের কিন্তু 8টা চ্যাপ্টার, যে 8টা চ্যাপ্টারের কথা আমি বলছিলাম এই ক্লাসের শুরুতে, যে এই 8টা চ্যাপ্টার হচ্ছে আমরা সৃজনশীলের গগ হতে কমন পাওয়ার জন্য পড়ে যাব, সেই 8টা চ্যাপ্টার কিন্তু আমি দেখাই ফেলছি। সেই 8টা চ্যাপ্টারের কোন কোন টপিক ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু ভাইয়া বলে দিছি। এরপর এই 8টা চ্যাপ্টারের বাইরে ধরো হচ্ছে যারা একটু এক্সট্রা সিকিউর থাকতে চাও, যারা চাও যে না আমি কোনো অবস্থাতে রিস্ক নিব না, আমি একদম 100-এ 100 কমন পাইতে চাই, তাদের জন্য আমি অন্যান্য চ্যাপ্টার থেকেও কী কী টপিক ইম্পর্টেন্ট সেই জিনিসটা দেখাই দিচ্ছি, ঠিক আছে। টেনশন নেওয়ার কারণ নাই যে ভাই আপনি যে 8টা চ্যাপ্টার বলছেন এর ভিতরে তো আমার 1টা বা 2টা চ্যাপ্টার পড়া হয় নাই, আমি অন্য আরেকটা চ্যাপ্টার কভার করতে চাচ্ছি। সো সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে চ্যাপ্টার 13টা আগে পড়ো। চ্যাপ্টার 13 কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। চ্যাপ্টার 13 এটা মোটামুটি ইম্পর্টেন্ট, যে কারণে আমি আমার 8টা চ্যাপ্টারের ভিতরে রাখি নাই, বাট এই চ্যাপ্টারটা তুমি পড়তে পারো। এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোনটা? খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খলের মাঝে মৃতজীবী খাদ্য শৃঙ্খল, পরজীবী খাদ্য শৃঙ্খল, এই দুইটাকে কেন অসম্পূর্ণ খাদ্য শৃঙ্খল বলা হয়, এই ব্যাখ্যাটা ডেফিনেটলি পড়বা, ঠিক আছে। এটা হচ্ছে সৃজনশীলের খতে আসতে পারে অথবা হচ্ছে এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে। খাদ্য জালের সংজ্ঞাটা পড়বা, কতে আসতে পারে। বাস্তুতন্ত্রের পুষ্টির প্রবাহ, শক্তির প্রবাহ, শক্তি পিরামিড এবং ট্রফিক লেভেলের মাঝে সম্পর্ক, এই কথাগুলো কিন্তু আমি ক্লাসে কভার করছি। যারা আমার কোর্সে ছিল তারা কিন্তু জানো অলরেডি, ঠিক আছে। সো আমরা জানি যে প্রত্যেকটা ট্রফিক লেভেল থেকে তার পরবর্তী ট্রফিক লেভেলে শক্তি মাত্র 10% পৌঁছায়, এরপর আরও 10% পৌঁছায়, এরপর আরও 10% পৌঁছায়, আস্তে আস্তে একদম হচ্ছে শক্তি ট্রান্সফারের পরিমাণটা একদম 0 হয়ে যায়। যে কারণে কিনা শক্তি পিরামিড আসলে আমাদের ধারণা দেয় যে ট্রফিক লেভেল আসলে 4 থেকে 5টা স্তরেই হচ্ছে সীমাবদ্ধ থাকে। সো শক্তি পিরামিডের ভূমিকাটা পড়বা এবং পাশাপাশি হচ্ছে ট্রফিক লেভেলগুলোর মাঝে সম্পর্ক কী সেই জিনিসটা দেখার চেষ্টা করবা। এবং লাস্টলি এই চ্যাপ্টারে দেখবা যে বিভিন্ন ধরনের মিথস্ক্রিয়ার কথা উল্লেখ আছে না, যেমন ফর এক্সাম্পল মিউচুয়ালিজম, কমেন্সিয়ালিজম, এগুলো থেকে কিন্তু এমসিকিউতে প্রশ্ন আসতে পারে। বিভিন্ন মিথস্ক্রিয়া যেগুলোর কথা বলতেছি, মিউচুয়ালিজম, এরপর হচ্ছে কমেন্সিয়ালিজম, শোষণ, অ্যান্টিবায়োসিস, এগুলো থেকে সাধারণত এমসিকিউতে প্রশ্ন আসে। সো কোনটার কি উদাহরণগুলো মনে রাখবা। সো এরকমটা কিন্তু আসতে পারে যে কাক কোকিলের বাসায় হচ্ছে ডিম পারে, সো এই ক্ষেত্রে কোন ধরনের সম্পর্ক হচ্ছে লক্ষ্য করা যায়। কাক কোকিলের বাসায় যে ডিম পারে সেক্ষেত্রে হচ্ছে শোষণ বা এক্সপ্লয়েটেশনের হচ্ছে কিন্তু আমরা উদাহরণ লক্ষ্য করতে পারি। সেমলি আসতে পারে যে হচ্ছে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া এবং হচ্ছে শিম জাতীয় যে উদ্ভিদ তাদের মাঝে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান, সেটা কিন্তু হচ্ছে মিউচুয়ালিজম। সো রাইজোবিয়ামের যে উদাহরণটা সেটা আমরা সৃজনশীলের গ নাম্বারের জন্য ভালো করে পড়বো। এটা হচ্ছে সৃজনশীলের গ নাম্বারের জন্য আমরা ভালো করে পড়বো। রাইজোবিয়ামের যে উদাহরণটা আছে, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া এবং হচ্ছে শিম জাতীয় উদ্ভিদ, এদের মাঝে যে মিউচুয়ালিজম সম্পর্ক স্থাপিত হয় সেটা আমরা সৃজনশীলের গয়ের জন্য ভালো করে পড়বো, গয়ের জন্য, ঠিক আছে। আর বাকিগুলো হচ্ছে এমসিকিউর জন্য ভালো করে পড়বো, এমসিকিউতে যাতে কমন পাওয়া যায়, ঠিক আছে। নিচের কোনটি কমেন্সিয়ালিজমের উদাহরণ, নিচের কোনটি হচ্ছে শোষণের উদাহরণ, এই টাইপের প্রশ্ন কিন্তু এমসিকিউতে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। সো চ্যাপ্টার 13 থেকে এই হচ্ছে আমার সাজেশন। চ্যাপ্টার নাম্বার 1 যারা কুমিল্লা বোর্ডে আসো তারা জাস্ট 2টা জিনিস দেখবা চ্যাপ্টার নাম্বার 1 থেকে। কি দেখবা? এক নম্বর হচ্ছে বিভিন্ন যে রাজ্যগুলো আছে, মনেরা, প্রোটিস্টা, এরপর হচ্ছে তোমার ফানজাই, এই রাজ্যগুলোর কোনটার কি বৈশিষ্ট্য এবং কোনটার মাঝে কি উদাহরণ, ঠিক আছে, কোনটার মাঝে কি কি হচ্ছে প্রাণী আছে বা উদ্ভিদ আছে, সেই জিনিসটা অবশ্যই শেখার চেষ্টা করো। এবং একটা রাজ্য যে আরেকটা রাজ্য থেকে উন্নত, কি কারণে উন্নত, সেই জিনিসটাও কিন্তু আসতে পারে সৃজনশীলে। সো এরকমটা আসতে পারে যে এক্স থেকে ওয়াই উন্নত ব্যাখ্যা করো। এক্স হচ্ছে তোমার মনেরা ছিল, ওয়াই হচ্ছে ধরো প্রোটিস্টা ছিল। সো মনেরা কিন্তু কি ছিল? মনেরা ছিল হচ্ছে ব্যাকটেরিয়ার রাজ্য, ঠিক আছে। সো ব্যাকটেরিয়ার রাজ্য এটা হচ্ছে আদিকোষী জীবের রাজ্য, অন্যদিকে প্রোটিস্টাতে থাকে হচ্ছে প্রকৃতকোষী জীব। সো সেই কারণে হচ্ছে এক্স থেকে ওয়াই কিন্তু উন্নত। সো এরকমভাবে বিভিন্ন রাজ্যগুলোর মাঝে যে তোমার হচ্ছে তুলনাটা আছে কে কার থেকে উন্নত, সেটা অবশ্যই গুরুত্ব সহকারে শেখার চেষ্টা করো। এবং এটা থেকে একটু কম ইম্পর্টেন্ট হচ্ছে দ্বিপদ নামকরণের নীতিমালাগুলা, সেগুলো একটু দেখার চেষ্টা করো যে কোনটার ক্ষেত্রে হচ্ছে আমাদের ওরাইজা সিটি বা যদি আমরা লিখি, সো এটার নিচে যে দাগ দিতে হয়, ঠিক আছে, ওরাইজা সিটি বা এটা লিখলে এটার নিচে যে দাগ দিতে হয়, বা হচ্ছে প্রথম লেটারটা যে তোমার হচ্ছে ক্যাপিটালে লিখতে হয়, এটা যদি হচ্ছে প্রিন্ট করি তাহলে যে হচ্ছে ইটালিকে লিখতে হয়, এই কথাগুলো হচ্ছে একটু দেখার চেষ্টা করো প্রথম চ্যাপ্টার থেকে, তাহলে আর কিছুই লাগবে না ইনশাল্লাহ, ঠিক আছে। সৃজনশীলের কথা বলতেছি। আচ্ছা, এরপর আসো যারা চ্যাপ্টার 7 টার্গেট করবা তাদের কথা বলে দিই। চ্যাপ্টার 7 থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শ্বসনতন্ত্রের যে রোগগুলো আছে, অ্যাজমা, যক্ষা, এগুলা কোনটার কি কারণ, কোনটার কি লক্ষণ এবং কোনটার কি প্রতিকার বা চিকিৎসা যদি থাকে, সেই জিনিসটাও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ফুসফুস এবং এলভিওলাসের গঠন, এটা ইম্পর্টেন্ট। ফুসফুস এবং এলভিওলাসের গঠনটাও মোটামুটি ইম্পর্টেন্ট। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শ্বসনতন্ত্রের রোগগুলা, ঠিক আছে, এগুলো হচ্ছে সুপার ডুপার ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, আর পাশাপাশি এর ভিতরে যে রক্ত পরিবহনের যে ঘটনাটা আছে সেটা একটু দেখে নিতে পারো। রক্ত যে হচ্ছে তোমার অক্সিজেনের ক্ষেত্রে তোমার হিমোগ্লোবিন রূপে পরিবাহিত হয় বা কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে বাইকার্বনেট রূপে পরিবাহিত হয়, সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করো। জাস্ট একটু রিডিং দিলে ইনশাল্লাহ মনে থাকবে এগুলো, ঠিক আছে। চ্যাপ্টার নাম্বার 9 হচ্ছে
সবচেয়ে লেস ইম্পর্টেন্ট, সত্যি কথা বলতে বেশিরভাগ বোর্ডের কথা আমি যদি চিন্তা করি তাহলে সবচেয়ে লেস ইম্পর্টেন্ট হচ্ছে চ্যাপ্টার 9 ফুল বইয়ের মাঝে। সো এরপরও যারা পড়বা তারা সাইনোভিয়াল অস্থিসন্ধিগুলো দেখতে পারো, টেন্ডন লিগামেন্ট এগুলোর কথা দেখতে পারো, এবং হচ্ছে অস্থির রোগসমূহ দেখতে পারো। ঠিক আছে, বিভিন্ন যে রোগগুলো আছে, ঠিক আছে, অস্টিওপোরোসিস বা হচ্ছে আর্থ্রাইটিস, এই যে রোগগুলো আছে সেগুলোর কথা একটু দেখবা, তাহলে কিন্তু এই চ্যাপ্টার থেকে একদম ফুললি কমন পাবা ইনশাল্লাহ। চ্যাপ্টার 10 হচ্ছে অনেক বড় একটা চ্যাপ্টার, তারপরে যারা টার্গেট করবা তারা ফার্স্টে হচ্ছে নিউরনের গঠনটা দেখবা, ব্রেইনের গঠনটা দেখবা, এবং পাশাপাশি হরমোন এবং হরমোনজনিত যে সমস্যাগুলো আছে, স্পেশালি হচ্ছে এখান থেকে হরমোনের সমস্যা থেকে আসে হচ্ছে ডায়াবেটিসের কথা, ডায়াবেটিস রোগটা সম্পর্কে ডিটেলসে পড়ে যাবা, এবং কোন হরমোনটার কী কাজ সেটা একটু দেখতে পারো। ঠিক আছে, এই কয়েকটা জিনিস দেখলে ইনশাল্লাহ চ্যাপ্টার 10 থেকে যদি প্রশ্ন আসে তাহলে 100% ইনশাল্লাহ কমন পেয়ে যাবা তুমি। ঠিক আছে, লাস্টলি চ্যাপ্টার 14, আমি কিন্তু সবগুলো চ্যাপ্টারই বলে দিচ্ছি টুকটাক। ঠিক আছে, প্রথম আমার ফার্স্ট চয়েস বা ফেভারিট লিস্টে হচ্ছে ওই 8টা চ্যাপ্টার ছিল, বাকি যেগুলো হচ্ছে যারা টার্গেট করবা তাদের কথা বলে দিচ্ছি। চ্যাপ্টার 14 থেকে আসেই মাত্র 2টা টপিক, একটা হচ্ছে টিস্যু কালচার আর একটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সো টিস্যু কালচারের ধাপগুলা চিত্র সহকারে শেখার চেষ্টা করবা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ধাপগুলা চিত্র সহকারে শেখার চেষ্টা করবা, এখান থেকে প্রশ্ন আসলে এগুলাই আসবে। আর কখতে আসতে পারে এক্সপ্লেন কাকে বলে, বা আবাদ মাধ্যম বলতে কি বোঝায়, বা অথবা অটোক্লেভের ক্ষেত্রে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে বিশুদ্ধ করতে হয়, 121 ডিগ্রি সেলসিয়াস, ওই কথাগুলো হচ্ছে এখান থেকে কখতে আসতে পারে। ঠিক আছে, বা হচ্ছে এখান থেকে 11-এর কথা আসতে পারে। সো এগুলো হচ্ছে একটু হালকা পাতলা দেখে নিবা, তাহলে ইনশাল্লাহ তোমার একদম ফুললি কমন পেয়ে যাবা। সো মোটামুটি এই ছিল আমাদের আজকের সাজেশন। আশা করি এই সাজেশনটা ফলো করলে তুমি এসএসসি বায়োলজির জন্য আর কোথাও হচ্ছে অন্য কারো সাজেশন ফলো করতে হবে না, এটা থেকে ইনশাল্লাহ 100-এ 100 হচ্ছে তুমি কমন পেয়ে যাবা। ঠিক আছে, আর এমসিকিউ কখর জন্য যেটা কথা বললাম, যে তুমি যদি 100-তে 100 কমন পাইতে চাও তাহলে হচ্ছে আমার দাগানো বইয়ের পিডিএফগুলো নিতে পারো। 200 টাকা খরচ করে অবশ্যই হচ্ছে এই পিডিএফটা কালেক্ট করার চেষ্টা করো। আমাদের হচ্ছে বিকাশ নগদ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01635157417। এই নাম্বারে 200 টাকা সেন্ড মানি করবা, সেন্ড মানি করে এই নাম্বারই তুমি যদি হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ দাও, মেসেজ দিয়ে যদি এরকমভাবে বলো যে ভাই এই নাম্বার থেকে টাকা পাঠিয়েছে, আমাকে দাগানো বইয়ের পিডিএফগুলো দিয়ে দেন, তাহলে হচ্ছে ভাইয়া কিন্তু সাথে সাথে দাগানো বইয়ের পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে, তোমাদের সবার বায়োলজি পরীক্ষা অনেক অনেক ভালো হোক। বায়োলজির পক্ষ থেকে সর্বোচ্চভাবে আমি চেষ্টা করছি তোমাদের জন্য বেস্ট সাপোর্টটা দিতে। সো দেখা হবে নেক্সট ক্লাসে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।